সন্ত্রাস বিরোধী আইনে জামায়াতে ইসলামী এবং তাদের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই প্রজ্ঞাপন জারি করা হয়। এর মধ্য দিয়ে স্বাধীনতার বিরোধিতাকামী দলটির কার্যক্রম নিষিদ্ধ হলো। এর আগে জামায়াতকে নিষিদ্ধ করার বিষয়ে আইনি মতামত দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ফাইল পাঠায় আইন মন্ত্রণালয়। দুপুরে আইনমন্ত্রী জানান, এই দলগুলো নিষিদ্ধ হওয়ার পর তারা আর এই নামে রাজনীতি করতে পারবে না। প্রজ্ঞাপনে বলা হয়, কোটা আন্দোলনকে কেন্দ্র করে সংগঠিত সহিংসতায় জামায়াত ও শিবিরের জড়িত থাকার এবং উস্কানি দেওয়ার প্রমাণ রয়েছে সরকারের হাতে। তাই সন্ত্রাস বিরোধী আইন 2009-এর 18 এর এক ধারায় জামায়াতে ইসলামী ও ছাত্র শিবির সহ এর সব অঙ্গ সংগঠন রাজনৈতিকভাবে নিষিদ্ধ করা হয়। জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার এবং এর মধ্য দিয়ে স্বাধীনতার বিরোধিতাকারী দলটির কার্যক্রম নিষিদ্ধ হলো। এ নিয়েই আলাপ করব। আমাদের সাথে আছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মনজিল মোর্শেদ। আপনাকে স্বাগত জানাচ্ছি। 71-এ সন্ত্রাস বিরোধী আইনের 18 এর এক ধারা অনুযায়ী নিষিদ্ধ করা হয়েছে, আমরা যেটি সংবাদে জানছি। এই ধারাটা কি এবং এতে কি বলা হয়েছে? দেখুন, সন্ত্রাস বিরোধী আইন 2018 যেটা আছে সেই ধারায় বলা আছে যে যদি নাকি কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকে কোনো অ্যাসোসিয়েশন বা সংগঠন, সেটাকে সরকার এই অ্যাসোসিয়েশন বা সংগঠনকে আপনার বেআইনি ঘোষণা করতে পারে এবং এই বেআইনি ঘোষণা করার পরে এই সংগঠনের নামে কোনো কর্মকাণ্ড চলবে না, ইভেন কি তার ব্যাংক অ্যাকাউন্ট বা সেখানে কেউ কন্ট্রিবিউট করতে পারবে না। এই বিধানগুলো এই ধারার মধ্যে পরবর্তীকালে বলা আছে। এখন এই ধারার মধ্যে যে দুটো শব্দ বলা হয়েছে তার মধ্যে আইনিগত যদি ব্যাখ্যা আপনি দেন তাহলে সেক্ষেত্রে বলা হচ্ছে অ্যাসোসিয়েশন অথবা সংগঠন। এখন জামাতি ইসলামের যে দলটিকে আপনার বেআইনি ঘোষণা করা হলো, ব্যান করা হলো, এটি তাদের আইডেন্টিটিটা কি হিসাবে করা হলো? কারণ আমরা জানি যে জামাতি ইসলাম একটি রাজনৈতিক দল। রাজনৈতিক দলের হিসাবে আপনার নির্বাচন কমিশনে তাদের যে নিবন্ধন ছিল সেটা কোর্ট বাতিল করেছে এবং তারা এখনো কিন্তু রাজনীতি করারই কথা বলছেন। তারা কিন্তু একটা রাজনৈতিক সংগঠন, তারা কিন্তু এমনিতে কোনো অ্যাসোসিয়েশন না বা অন্য কোনো সংগঠন না। অতএব এই জায়গাটায় এখন এটাকে যদি সংগঠন হিসাবে সরকার বিবেচনা করে থাকে তাহলেও এই বিষয়টা সরকারকে ব্যাখ্যা দিতে হবে যে আমরা সংগঠন হিসাবে এটাকে করেছি, রাজনৈতিক দল হিসাবে করার কিন্তু ওই শব্দটা, রাজনৈতিক দল শব্দটা কিন্তু ওখানে নাই। আর দ্বিতীয়ত হলো অভিযোগ, অর্থাৎ যখন সরকার এইরকম কোনো সংগঠন বা অ্যাসোসিয়েশনকে আপনার ব্যান ঘোষণা করবে তখন কিন্তু এই অভিযোগ থাকতে হবে যে সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। এখন এই প্রেক্ষাপটে বর্তমান যে কর্মকাণ্ড হয়েছে এটিকে যদি আপনি সন্ত্রাসী কর্মকাণ্ড বলে জামাতের উপরে চাপাতে চান সেক্ষেত্রে কিন্তু আরেকটা বিতর্ক আসবে, এটা কি জামাত ইসলামের কর্মসূচি ছিল? এই কর্মসূচি ছিল কোটা আন্দোলন নিয়ে। কোটা আন্দোলন নিয়ে কর্মসূচিতে জামাতের কর্মীরা হয়তো অংশগ্রহণ করেছে, বিএনপির কর্মীরা অংশগ্রহণ করেছে এবং সেটা তাদের রাজনৈতিক কোনো আপনার ডিভাইসটি মিউট হয়ে গেছে কোনো কারণে, আনমিউট করে দিতে হবে। তাকে যে আপনার করলেন সংগঠন হিসেবে তাকে যে বাতিল করলেন, এটার আগে ফাউন্ডেশনটা তৈরি করার দরকার ছিল যে সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে কোন কোন বিষয় তাদের জড়িত। সেটা যদি না করেন তাহলে অনেকের মনে প্রশ্ন জাগবে যে সাম্প্রতিক কালের যে এই বিতর্ক, সাম্প্রতিক কালের যে সহিংস কর্মকাণ্ড, হত্যা, বিশেষ করে 250-র উপরে লোক ছাত্র মারা গেছে, লোক ছাত্র সবাই মিলে, অতএব এইটাকে কি অন্য দৃষ্টিতে নেওয়ার জন্যই কি জামাতে ইসলামের বিষয়টা সামনে আনা কিনা, এই বিতর্ক যদি আসে তাহলে তো আপনার মূল যে উদ্দেশ্য, যেটা অনেক মানুষ এখানে ডিমান্ড করেছিল, বিশেষ করে যুদ্ধের সময় যে সংগঠন, রাজনৈতিক দল যারা নাকি স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা করেছিল তারা এদেশে রাজনীতি করতে পারবে না, এটা কিন্তু অনেকের দাবি ছিল এবং সেই দাবি হিসাবেই কিন্তু করার কথা ছিল। কিন্তু দীর্ঘদিন থেকে সমস্ত দলই যারা ক্ষমতায় এসছে জামাতকে নিয়ে সবাই রাজনৈতিক খেলা খেলছে। কিন্তু আজকে হঠাৎ করে কোটা আন্দোলনের সর্বশেষ এক পর্যায়ে যখন 250 লোক মারা গেল তখন এই বিষয়টাকে সামনে এনে এই যে আপনার নিষিদ্ধ করার বিষয়টা এসছে সেটাকে রাজনীতিকরা বা অন্যান্যরা কিভাবে নিবে সেটি একটি প্রশ্ন এবং এটি পরিষ্কার করার প্রয়োজনীয়তার কথা আপনি বলছেন। আরেকটি বিষয় জানতে চাই, জামায়াতের সদস্যদের এখন কি হবে? মানে তারা কি ফৌজদারি আইনে অপরাধী হিসেবে গণ্য হবেন?
না, সেটাই তো হওয়ার সুযোগ নেই। আপনি আইনটা পড়লে এটা স্পষ্ট পাবেন। যেদিন আপনাকে নিষিদ্ধ ঘোষিত করা হবে তার পরের দিন থেকে, মানে যখন নিষিদ্ধ করা হবে তার পরের মুহূর্তে থেকে কেউ আর জামাত করতে পারবে না। তার কোনো ফান্ড ক্রিয়েট হবে না, তার কোনো ব্যাংক অ্যাকাউন্ট থাকবে না, কোনো কর্মসূচি দিতে পারবে না। কিন্তু আপনি 2 বছর আগে বা গতকালকে আপনি জামাতে ইসলামের সদস্য ছিলেন, এটা আপনার জন্য কোনো অপরাধ না, কারণ তখন তো আপনি নিষিদ্ধ ছিলেন না। তবে কোনো সংগঠন এই জামাতে ইসলাম নিষিদ্ধ হওয়ার পরে তার নামে বা তার পরিচয় যদি কোনো কর্মসূচি দিয়ে কোনো কর্মকাণ্ড করা হয়, সেক্ষেত্রে পুলিশ ব্যবস্থা নিতে পারবে। ধরেন কালকে জামাত ইসলাম একটা সভা ডাকলো, সেই সভাটা কিন্তু পুলিশ ডিসবার্স করে দিতে পারবে। এটাকে সবাই যারা অংশগ্রহণ করবে তাদের বিরুদ্ধে মামলাও করতে পারবে। কিন্তু এমনিতে কিন্তু করা যায় না, কারণ এমনিতে সংবিধান আমাকে সভা সমাবেশ করার সুযোগ দিয়েছে, সেটি কিন্তু করা যায় না। তাই সেই ক্ষেত্রে আপনার যারা জামাত ইসলামের জি সরকার বলছে জামায়াত নিষিদ্ধ হলে ছিল, হ্যাঁ, জামাতের সদস্য যারা ছিলেন আগে তাদেরকে আজকে নিষিদ্ধ করি তাদের বিরুদ্ধে মামলা করার, এটি আমার মনে হয় আইনগত কোনো ভিত্তি পাওয়া যাবে না। জি আমরা উত্তরটি পেয়েছি। সরকার বলছে জামায়াত নিষিদ্ধ হলে যে অভিঘাত আসবে তা মোকাবেলার সক্ষমতা আছে। এ নিয়ে আপনার একটা মন্তব্য জানতে চাই। না, আমরা এখন তো এই যে প্রতিরোধটা বা কিভাবে আসবে এটা জানি না। তবে সরকারের সক্ষমতা তো ধরেন নরমালি তো সরকারের অনেক কিছু থাকে, তাই না? বাহিনী থাকে, সবকিছু থাকে, অস্ত্র থাকে, সবকিছু দিয়ে তো সেটা মোকাবেলা করার একটা স্বাভাবিক সুযোগ থাকে। কিন্তু এই মুহূর্তে সরকার সেই শক্তি মোকাবেলার করতে সরকারের অবস্থানটা তো দুর্বল হয়েছে। মানে আজকে একটা প্রজন্ম যারা ছাত্ররা, তারা তো সরকারের কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন এবং অনেক অভিভাবকরা মুখ ফিরিয়ে নিয়েছেন। অনেক আওয়ামী লীগ সমর্থকরা বলছেন সরকারের এই যে আপনার নির্যাতন, এই যে ছাত্রলীগকে লেলিয়ে দেয়, এই যে ছাত্রদের হত্যা করা, এগুলো তো অনেক আওয়ামী লীগেরাই সমর্থন করছে না। অর্থাৎ সরকারের অবস্থানটাই কিন্তু একটু দুর্বল হয়েছে। সেদিক থেকে আপনার অন্যদেরকে প্রতিহত করার যে সরকারের যে মূল শক্তি, সেটি অর্জন করা ছাড়া যদি সরকার সেটা বলে, তাহলে সরকারকে সেইভাবেই তার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিয়ে সেটা মিট আপ করতে হবে। সেটি মিট আপ করতে গিয়ে আমরা কোথায় যাবো এটা এখনো জানি না আমরা, কারণ ওই দলগুলো যারা এই সংগঠনের পক্ষ থেকে যারা বিভিন্ন মিটিং মিছিল করবেন, তারা কোন পর্যায়ে যাবেন। কারণ আপনি জানেন এই দেশেই কিন্তু 1972-73 সালে আমরা দেখেছি নিষিদ্ধ দল সর্বহারা পার্টি, এবং সেই সর্বহারা পার্টিকে যেখানে পেত সেখানেই কিন্তু সরকার ব্যবস্থা নিত। তারপরে কিন্তু সারা দেশে তারা এমন একটা অবস্থা সৃষ্টি করেছিল যে পুরো একটা গৃহযুদ্ধের মতো অবস্থা হয়েছিল। এবং আপনি যেটা বলছিলেন যে এখন আসলে তাদের কার্যক্রম কি হবে, অভিঘাতটা কি আসবে, সেটা যেহেতু আমরা জানি না, কাজেই এটা নিয়ে মন্তব্য এখনই তো পুরোপুরি করা যাচ্ছে না। সত্য, কারণ তারা হয়তো এমনও হতে পারে যে তারা অন্য দল দিয়ে, ধরেন একটা নতুন নাম দিল, নতুন নাম দিয়ে একটা দল করলো, সেটা করতে তো কোনো বাধা নেই। কারণ আপনি জানেন যে আপনার জামাতে ইসলাম নামটা তারা এই অংশটা ধরেই আমার পরবর্তী প্রশ্নটা, একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, হাতে সময় যেহেতু কম। জামায়াতের শক্তির অন্যতম বড় উৎস হিসেবে বলা হয় তাদের অর্থনৈতিক সক্ষমতার কথা। আপনি বলছেন যে জামায়াতের নামে নতুন করে ফান্ড ক্রিয়েট করা যাবে না, কিংবা তাদের ব্যাংক অ্যাকাউন্টগুলো সচল থাকবে না, কিন্তু নিষিদ্ধ হওয়ার পর জামায়াতের সম্পদের যেগুলো এক্সিস্টিং সম্পদ, সেগুলোর কি হবে? যেগুলো এক্সিস্টিং সম্পদ আছে সেগুলোর ব্যাপারে এটা যখনই নিষিদ্ধ হবে তখনই তো, আজকে নিষিদ্ধ হলে কালকেই তো আর ব্যাংক অপারেট করতে পারবে না এবং গভর্নমেন্ট ওই ফান্ডগুলো করতে পারবে। কিন্তু এখানে কালকে যদি নতুন একটা দল তারা করে, সমাজবাদী দল বা একটা যে কোনো দল নাম দিয়া, সেখানে যদি জামাতের যারা সাপোর্টার তারা কন্ট্রিবিউট করে, তারা ফান্ড দেয়, ওই ব্যাপারে তো সরকার কোনো ব্যবস্থা নিতে পারবে না। কিন্তু আজকে জামাত যখন নিষিদ্ধ হবে, জামাতের ইমিডিয়েটলি যে ব্যাংক অ্যাকাউন্ট আছে সেগুলোর ব্যাপারে সরকার ওখানে ব্যবস্থা নিতে পারবে এবং সেটি সরকারের হাতে আছে। অনেক ধন্যবাদ। বেশ কিছু তথ্য আপনার কাছ থেকে আমরা জানলাম এবং পরিষ্কার হলো অনেক কিছুই। ধন্যবাদ আমাদেরকে আজকে সময় দেওয়ার জন্য। বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মঞ্জিল মোরশেদের সাথে কথা হচ্ছিল। দর্শক।